গত ক্লাসে আমরা এই যে এই পোর্শনটুকু দেখছিলাম, একটা ক্লে লেয়ার, উপরে স্যান্ড এবং নিচে স্যান্ড স্যাচুরেটেড অবস্থায় আছে। আমরা এই ক্লেটা নিয়ে আসলে কিছুটা বললে ডিসকাস করব। তাহলে একদম ফার্স্টে হচ্ছে এই এজটা কিন্তু ক্লে হাইট, হ্যাঁ, একটা টাইম জিরো, যখন সময় মাত্র শুরু হয়েছে, শুধুমাত্র একদম ফার্স্ট টাইম যখন বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ, তখন আমার এখানে এটাকে টোটাল ধরবো আমরা। এটা ওয়াটার, এটা ইফেক্টিভ ওয়াটার প্রেশার যেটা করতেছে। স্প্রিংটা কল্পনা করি আমরা, গত ক্লাসে স্প্রিংয়ের উপর কোনো প্রেশারই আসে না, সব আসছে ওয়াটারের উপরে। তাহলে ওয়াটার ফার্স্টে সব ধরনের প্রেশার নিয়ে নিচ্ছে, সয়েলের উপর কোনো প্রেশার আসে না। কারণ কি, ওই ক্লে লেয়ারটা কিন্তু সাবমার্জ, পানির নিচে, ঠিক আছে না? তাহলে সকল প্রেশারটাকে কি নিছে, ওয়াটার পার্টিকেল নিছে। এবং এখানে ইফেক্টিভ স্ট্রেস মানে সয়েল পার্টিকেল কোনো স্ট্রেসই নেয় না, তাই জিরো। সামেশন করলে কী আসবে, ডেল পাই আসবে। এটা একদম সময়ের শুরুতে। এখন যখন সময় কিছুটা মাঝখানে বলা যায়, মানে একদম এন্ড লেভেল এবং বিগিনিং লেভেলের একদম মাঝখানে, তখন যেটা হয় সেটা আমার, এটা হচ্ছে পোর ওয়াটার প্রেশার। পোর ওয়াটার প্রেশারটা আস্তে আস্তে কম নিতে থাকে, পোর ওয়াটার প্রেশারটা আস্তে আস্তে কম নিতে থাকে। তার মানে কি, পানির পোর ওয়াটার যে আছে সেটা আস্তে আস্তে প্রেশার পাওয়ার কারণে ভয়ের থেকে বেড়ে যাচ্ছে, ভয়ের থেকে বেড়ে যাচ্ছে। মাটির লেয়ার একদম মাঝখানে, এখান থেকে আসলে পানি বেরোয়ার যে পথটা অনেক দূরে বিদায়, এরা কিছুটা, এই পানিগুলো কিছুটা প্রেশার নেয়, বেশি নেয়, কিন্তু উপর এবং নিচে ওয়াটার বের হয়ে যায়, ক্লে থেকে ওয়াটারগুলো বের হয়ে যায়। তখন ওয়াটারের যেই প্রেশার নেওয়ার ইয়েটা সেটা কম, তাই গ্রাফটের কম হয়েছে। প্রেশার কম নেয়, কম নেয়, কম নেয়, মাঝখানে একটু বেশি নিচ্ছে, লাস্টে আবার কম নিচ্ছে। যেই অনুপাতে এই ইয়াটা কমছে, হ্যাঁ, যেই অনুপাতে আমার পোর ওয়াটার প্রেশার নেওয়ার প্রবণতা কমছে, সেই উল্টাটা ঘটছে আমার ইফেক্টিভে। সিম্পল বিষয়, পানি যখন কিছু এই প্রেশার নিচ্ছে না, তাহলে সে প্রেশার নেবে মাটি। তাহলে যেই অনুপাতে আমার কমে গেছে, ঠিক সেম অনুপাতে আমার এখানে সয়েলের স্টেজটা কী করছে, ইফেক্টিভ স্টেজটা বাড়ছে। আচ্ছা, এখন একদম এন্ড টাইমে, লাস্ট টাইমে, অনেক বছর হয়ে গেছে, তখন কি হবে? তখন দেখা যাবে ওখানে কোনো পোর ওয়াটারই থাকবে না, কোনো প্রেশারের কারণে ভিতরে কোনো পোর ওয়াটার থাকবে না। থাকলেও তারা জিওমেট্রিক্যাল কারণে কোনো প্রেশার নিতে পারবে না। বিষয়টা যেমন, ধরো পাথরটা এভাবে সেটেলমেন্ট আছে, তাহলে এখানে আমার ময়েশ্চার আছে, ভালো কথা, কিন্তু এটাই ফিক্স সেটেলমেন্ট। তাহলে এই ময়েশ্চার কি কোনো প্রেশার নিতে পারতেছে? না, কোনো প্রেশার নিতে পারতেছে না। ময়েশ্চার থাকবে, পোর ওয়াটার আছে, কিন্তু পোর ওয়াটার প্রেশার একদম জিরো হয়ে যাবে, ওয়াটার প্রেশার একদমই নেবে না। কিন্তু যে একদম যে নিচ্ছে না, তাহলে সম্পূর্ণ দায়ভার কার উপরে? এখন এখন মাটির উপরে সব কিছু দায়ভার। তাহলে সয়েলের যেই স্ট্রেস, সেটা বাড়ে যাবে, সেটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ইফেক্টিভ স্ট্রেসটা ফুললি কার উপর চলে আসবে? সয়েলের উপরে চলে আসবে। আসলে সয়েলের উপরে আসলে ওটাকে আমি ইফেক্টিভ স্ট্রেস বলি, আমি বোঝানোর জন্য ইফেক্টিভ স্ট্রেস মানে সয়েল আলাদা করে বললাম। তাহলে সয়েলের উপরে যে ইয়াটা আসতেছে, স্ট্রেসটা আসতেছে, ওটা আমার ইফেক্টিভ স্ট্রেস। আচ্ছা, এখন গ্রাফ যদি অ্যানালাইসিস করি আমরা, ফার্স্টে একটা করছি, একটা ব্লককে আমরা লোড দিছি, ঠিক আছে? লোড দিতে এই পোর্শনে আসছে, লোডটা আরও বাড়াইছি, ডিফরমেশন আরও হচ্ছে, মানে আরও নিচে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আরও নিচে দিয়ে যাচ্ছে, লোডটা আরও বাড়াইছি, এক টাইমে গিয়ে সমানভাবে হচ্ছে। লোড যতই বাড়ায় না কেন, আমি যতই টাইম যাক না কেন, আর কোনো ডিফরমেশন হচ্ছে না, তাহলে এটা একদম স্টেজ, লাস্ট স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজে খুব দ্রুত তার ডিফরমেশন হয়েছে, এটাকে বলতেছি আমরা স্টেজ 1। এটা আমরা প্রাইমারি বলতে পারি, এটা ইলাস্টিকের নীতি মেনে চলবে। এরপরটা প্রাইমারি না, এটা ইনিশিয়াল কনসলিডেশন বলতে পারবো স্টেজ 1কে। আর এরপর যখন সময়টা খুব কম দেওয়ার বিনিময়ে আমার চেঞ্জ হইতেছে, তার মানে এখানে ভিতরে যে পার্টিকেলগুলো আছে, ওয়াটার আছে, ভয়েড আছে, এটা বেড়ে যাচ্ছে, তখন দ্রুত কী হচ্ছে, ডিফরমেশন হচ্ছে সময়ের তুলনায়, হয়ে কিছুটা স্লো হয়ে গেছে। এখানে গিয়ে আবার কী শেষ, জোন স্টেজ 2 শেষ, এখানে গিয়ে প্রাইমারি কনসলিডেশন শেষ। এরপরে সময় বাড়তেছে, কিন্তু ডিফরমেশন আহামরি হচ্ছে না, এটাকে বলবো আমরা সেকেন্ডারি কনসলিডেশন। হ্যাঁ, জেনারেল
general shape of the plot of deformation of the specimen against time for a given load, মানে সময়ের সাথে সাথে আমরা যদি লোড দিই কী ধরনের ডিফরমেশন হচ্ছে এটা সেই গ্রাফটা, এবং এই গ্রাফের উপরের অংশটাকে বলবো স্টেজ 1, মিডলের অংশটাকে স্টেজ 2 এবং একদম নিচের অংশটাকে স্টেজ 3। তিনটে স্টেজের তিনটে বৈশিষ্ট্য আমি একটু আগে বলে দিলাম। এখন ওই যে বললাম স্টেজ 1টা ইনিশিয়াল কম্প্রেশন, স্টেজ 2টা হচ্ছে প্রাইমারি কনসলিডেশন, স্টেজ 3 হচ্ছে সেকেন্ডারি কনসলিডেশন, এটা হচ্ছে এটা। এখন প্লট প্রসিডিউর অফ ই লগ পি অর ই লগ 5 প্রাইম কার্ভ, মানে এর সাথে ইফেক্টিভ স্টেজের একটা কী হবে, পোরোসিটির সাথে আমার ইফেক্টিভ স্টেজের একটা কার্ভ হবে। লেট আস কনসিডার এ ফলোয়িং ফিগার, একটা ফিগার কনসিডার করি আমি, এটা সেই ফিগারটা ধরি এতটুকুই আমার, এটা হচ্ছে আমার সয়েল পার্টিকেল, এখানে ভয়েড ময়েশ্চার সব কিছু একসাথে আছে। আমি এমনভাবে এটাকে মডিফাই করলাম যে আমি সলিড পার্টিকেলগুলোকে একদম কম্প্যাক্ট করে ফেললাম, বাকিটা ফাঁকা। তাহলে আমি যে পরিমাণ সলিডকে কম্প্যাক্ট করছি হাইট, তা হচ্ছে HS বা সলিড হাইট, এবং যে পরিমাণ আমার ভয়েড হাইট আছে সেটাকে বলবো কি HV। HVটা কী হবে, টোটাল এইচ থেকে আসলে HS বাদ যাবে না, আমার কাজ হচ্ছে এই HS কত বের করা। আমি যখন ইনিশিয়াল হাইট ছিল আমার এইচ, আমি যখন লোড দিছি তখন ফার্স্ট লোডে আমার যে ডিফরমেশনটা হয়েছে সেটা ডেল্টা H1, এবং দ্বিতীয়বার যা হয়েছে তার ডেল্টা H2। এটুকুর বেসিসে আমরা এখন ক্যালকুলেশন করব। ওয়েট অফ দ্য সলিডস, সলিডের ওয়েটটা কী হয় আসলে, সলিডের ওয়েট হবে ভলিউম অফ সলিড ইউনিট ওয়েট অফ সলিড। ভালো কথা। এখন ভলিউমটা কত, এরিয়া ইন্টু হাইট। তাহলে সয়েলটাকে আমি দুটারই ক্রস সেকশন এরিয়া সেম আছে, তাহলে ক্রস সেকশন এরিয়া যদি এইচটা গুণ দিই তাহলে আমার কী আসতেছে বলি, আমার ভলিউম অফ সলিড আসতেছে, ভলিউম অফ সলিড। আবার গামা এস, এটা ইউনিট ওয়েট, এই ইউনিটের সমান হচ্ছে এই স্পেসিফিক গ্রেভিটি অফ গামা ডাব্লিউ, স্পেসিফিক গ্রেভিটি সমান হচ্ছে গামা এস বাই গামা ডাব্লিউ। মানে আমার বস্তুটা পানির তুলনায় কতক্ষণ ভারী এটা আর কি, তার মানে ইউনিট ওয়েটটা পানির তুলনায় কতক্ষণ ভারী এটা আমি গুণ করলে আমার সয়েলের যে ইউনিট ওয়েট এটা পেয়ে গেলাম। এবং এখান থেকে আমি আমার এইচটা বের করতে পারতেছি, সবগুলো এই পাশে ভাগ করে দিই, তাহলে কী থাকে WS বাই AGS গামা ডাব্লিউ। তাহলে কে পেয়ে গেলাম, আমার হাইট অফ দ্য সয়েল মাস বা সলিড মাস WS বাই AGS গামা ডাব্লিউ, এটা গেল। এখন ইনিশিয়াল হাইট অফ ভয়েড, মানে যে ভয়েডটা আছে না, আমি সয়েলের পার্টিগুলো আলাদা করছি, ভয়েড আছে, ইনিশিয়াল ভয়েডটা কি আসলে HV। এটা কি হবে, টোটাল হাইট থেকে তো যদি আমি সলিডের হাইট বাদ দিই তাহলে তো আমার HV চলে আসে না, তাহলে টোটাল হাইট মাইনাস সলিড হাইট বিয়োগ করলাম। তাহলে ইনিশিয়াল ভয়েড রেশিও কী হবে, ভয়েড রেশিওর ফর্মুলা হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। তাহলে আমি দিলাম ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এখন ভলিউমটা কেমনে পাবো, এরিয়ার সাথে আমার হাইট গুনতে করতে হবে, এরিয়া তো ক্রস সেকশন সেমই, কিন্তু হাইটটা ডিফারেন্স। আমার ভলিউম হাইট ইন্টু এরিয়া, সলিড হাইট ইন্টু এরিয়া কাটা যাবে, তাহলে থাকবে HB বাই HH। এটাকে আমরা বলতেছি ইনিশিয়াল ভয়েড রেশিও E, ঠিক আছে, ইনিশিয়াল ভয়েড রেশিও E নট। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ফর ফার্স্ট ইনক্রিমেন্ট লোডিং P1, প্রথম লোড যখন দিছি P1, হ্যাঁ, তখন হুইচ কজ ডিফরমেশন ΔS1, একটা ডিফরমেশন হয় ΔS1, হ্যাঁ। তাহলে এই যে ΔS1 পরিমাণ ডিফরমেশন হয় তার ভয়েড রেশিও কী হবে, যে পরিমাণ ডিফরমেশন হয়েছে বাই যতটুকু হয়েছে, তাহলে কী হবে চেঞ্জ ইন ভয়েড রেশিও ΔE1। আমরা E1 এর ফর্মুলা কী জানতাম, এই ভয়েড বাই ফর্মুলা কী ছিল আমার, ছিল হচ্ছে কি ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এখান থেকে আসে হাইট অফ ভয়েড বাই হাইট অফ
সলিড। এখন হাইট অফ ভয়েডটা আসলে কী হচ্ছে, এখানে হাইট অফ ভয়েডটা চেঞ্জ হচ্ছে, যেহেতু ডেল ই বের করবো তাই উপরের হাইটের সাথে ডেল যোগ করবো, ডেল এইচ ওয়ান বাই এস এইচ। এটা হচ্ছে আমার কি ভয়েড রেশিও চেঞ্জ, ডেল ই পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে নিউ ভয়েড রেশিও কী হবে, মানে বলছে এরকম, আমার কাছে 5 কেজি আম ছিল, তা শুকাইয়া যখন রোদে শুকাইছি প্রায় 1 কেজি শুকায় কমে গেছে, ডেল 1 কেজি কমে গেছে। তাহলে বর্তমান কত কেজি আছে, বর্তমান আছে 4 কেজি। তাহলে আমার ফার্স্টে ছিল ই নট ভয়েড রেশিও, আমার ডেল ই ওয়ান কমে গেছে, তাহলে বর্তমান কী আছে বলি, ই ওয়ান সমান আগেরটা থেকে ই নট মাইনাস পরেরটা ডেল ই ওয়ান বাদ দিলাম। তাহলে কী থাকে, ই নট ই ওয়ান সমান থাকে ই নট মাইনাস ডেল ই ওয়ান মান কত, ডেল এইচ ওয়ান বাই এস। তাহলে কী পাইলাম, ই ওয়ান পাইলাম, বুঝতে পারলাম। এখন তাহলে কী হবে, ফর নেক্সট লোডিং পি টু দ্য ভয়েড রেশিও অ্যাট এন্ড অফ কনসিডারেশন। এবার ভয়েড রেশিও আমি ই ওয়ান পাইছিলাম কেমনে, ই নোট থেকে ডেল ই ওয়ান বাদ দিয়েছিলাম, তাহলে এখানে কী হবে, ই টু থেকে ই টুর জন্য বের করবে কেমনে, এই ই ওয়ান থেকে এটা বাদ যাবে আবার, তবে তখন এখন তো ডেল এইচ ওয়ান হবে না, ডেল এইচ টু হবে, একটু গেল। তাহলে এই যে এখন আমরা এর মধ্যে কী করব, আসলে যে গ্রাফটা করি সেটা হচ্ছে এই গ্রাফটা, ঠিক আছে। এটা এখানে পিটা হবে লগ স্কেলে, এখানে ইটা হবে ভয়েড রেশিও হবে নর্মাল স্কেলে। যখন এই পয়েন্টে আমার যখন ইফেক্টিভ প্রেশারটা P1, তখন আমার ছিল হচ্ছে ভয়েড রেশিও E1 ছিল। যখন ইফেক্টিভ প্রেশারটা বাড়ায় P2 করছি তখন আমার ভয়েড রেশিওটা কমে গেছে। এটা হচ্ছে আমার মূলত গ্রাফটা। এই গ্রাফটা আরও সুন্দর করে আমরা পরে দেখব। হ্যাঁ, এরপর একটা টপিক দেখবো, সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার। প্রি কনসলিডেশন প্রেশার এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম ইফেক্টিভ পাস্ট প্রেশার, মানে অতীতের সর্বোচ্চ প্রেশারটা ইজ কল্ড প্রি কনসলিডেশন প্রেশার। মানে আমার একটা সয়েলের উপরে অতীতে ম্যাক্সিমাম কী পরিমাণ আসলে প্রেশার পড়তেছিল ওটা। এক্সাম্পল যদি দেই, 2025 সালে সয়েলের উপর ধরো 10,000 কিপস আছে, 2015 সালে ছিল 5,000 কিপস, 2005 সালে ছিল 90,000 কিপস। তাহলে এটা তো বর্তমান, তাই না, এটা প্রেজেন্ট, এই প্রেজেন্ট। এর আগেরটা হচ্ছে কি পাস্ট। এই পাস্টেরগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা, এটা। তাহলে এটাই হচ্ছে আমার প্রি কনসলিডেশন প্রেশার, ঠিক আছে, বুঝতে পারছি। এই পাস্টেরটা এমন হতে পারে যে প্রেজেন্টের চেয়ে কম হতেই পারে, কিন্তু আমি প্রেজেন্টে যা আছে তা বাদ দিয়ে দিব, তার আগ মুহূর্ত পর্যন্ত আসলে কতটুকু প্রেশার ম্যাক্সিমাম পর্যন্ত নিচে। লোড বেশি নিলে তো প্রেশার বেশি হবে, তাই না, যেহেতু ক্রস সেকশনটা এরিয়াটা সেম। তাহলে লোড বেশি যেখানে 2005 সাল, এই সময়ে এই প্রেশারটাই হচ্ছে আমার প্রি কনসলিডেশন প্রেশার, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আর একটু বিস্তারিত জানবো।